আমরা কোথা থেকে এসেছি সেই স্মৃতি আমাদের কিছু জায়গায় বিস্মৃত হয়ে গেছে। আমাদের কিছু মানুষ আমাদের পরাধীন করে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা সভ্য ছিলে না, তোমরা বাইরে থেকে আর্যরা এসে তোমাদের শিক্ষিত করে চলে গেছে। কিন্তু আজ রাখিগড়ি এক্সক্যাভেশনের পর প্রমাণ হয়ে গেছে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো বন্ধ হয়ে গেছে, আজও কিন্তু সেই পাঠ্যক্রমের মধ্যে আমরা আছি। আজকে তরুণ প্রজন্ম এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা উৎসুকতাহী বিভিন্ন ছাত্রছাত্রী আছেন, যাদের জ্ঞান পিপাসা কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হার্ড টেক্সটের মধ্যে ঢুকে পড়ছে, আমি আশা করব তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আমাদের বোঝানো হয়েছে আমরা কোনোদিন এক ছিলাম না, আমরা মেনে নিয়েছিলাম ইউনিটি এবং ডাইভার্সিটি। কিন্তু এই দেশে কিছু মানুষ ছিলেন, তারা বারবার এই কথা বলে গেছেন যে ইউনিটি এবং ডাইভার্সিটি নয়, ইউনিটি ম্যানিফেস্টেড ইটসেলফ ইনটু ডাইভার্সিটি and we celebrate that diversity within the ambit of unity. আজকে তরুণ প্রজন্মকে এই বিষয়ে জানতে হবে যে আপনি যে দেশের মানুষ, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীকে প্রথম জ্ঞানের আলো স্পর্শ দিয়েছেন। যে দেশ প্রথম বিবাহ পদ্ধতি চালু করেছিল, যে দেশ পৃথিবীর মানুষকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল। গ্রিস তার ডেমোক্রেটিক সেটআপকে 99 সালের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা 1000 বছর ধরে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রেখে দিয়েছি। আমরা যারা এখানে দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল দেখছি, নতুন নতুন সরকার দেখছি, সরকার আসবে চলে যাবে, একটা দল তৈরি হবে, দল শেষ হয়ে যাবে। কিন্তু ভারতের মাটির যে বহুত্ববাদ, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যে কথা নিয়ে আজকে আমাদের সমাজ, এই চলমান সমাজ এগিয়ে চলেছে, এই সমাজ এই দেশেই কিন্তু প্রথম ব্যালট পেপার এর প্রচলন হয়। আজকে তামিলনাড়ুতে চোলেরা তাদের প্রথম তারা তালপাতাকে ব্যালট পেপার হিসেবে ব্যবহার করেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কমিশনের কথা শুনি, মানবাধিকারের আন্দোলন দেখি, কিন্তু লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রভক আমাদের বৈশালীতে মানে বিহারে তিনি গদিচ্যুত হয়েছিলেন বৈশালীর মানুষদের দ্বারাই হিউম্যান রাইট ভায়োলেশনের কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে। অর্থাৎ যা কিছু আছে, একসময় ব্যঙ্গ করে বলা হতো সবকিছু বেদে আছে, কিন্তু আমরা এটা আজকে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের মাটিতে যে যা কিছু আমাদের আছে, যা কিছু আমাদের ছিল, সেটাই গোটা পৃথিবীকে প্রভাবিত করেছে, কিন্তু কোথাও যেন আমরা পিছিয়ে পড়েছি। আপনাদের প্রত্যেক জীবনের স্বপ্ন সফল হোক, আপনারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, আপনারা দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু তার মধ্যেও মনে রাখতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা আছি, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। আমরা পশ্চিমবঙ্গবাসী যাদের শিকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, আজকে শুধু তারাও বাঙালি। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি, এর কোনো অর্থ নেই। যারা বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, ভোজপুরিতে কথা বলেন, রাজস্থানের ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক পুরুষ ধরে যারা এই বাংলার মাটিতে তার আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করে চলেছেন, তারাও বাঙালি। তো সেই পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন প্রান্তে আছেন, আপনাদের আত্মীয়রা আছেন, আপনাদের বন্ধু, দাদা, কাকা, জ্যাঠামশাইরা আছেন, সকলের বলবেন, আঙ্কেল একটা ফোন করে বলবেন যে পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি তৈরি করুন, পশ্চিমবঙ্গে বড় শিল্প তৈরি করুন, পশ্চিমবঙ্গে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করুন, আমাদের মেধার বিকাশ ঘটান। আমি আবার সেদিন শেষ করব যে কালিদাস রায় বহু বছর আগে লিখে গিয়েছেন
বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, কিন্তু সেই একই কবিতায় শেষ দিকে তিনি লিখছেন, ম্লান মুখ কখনো না দেখি। আজকে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তাদের মুখ ম্লান নয়, তাদের মুখ উজ্জ্বল, তাদের পরিবারের মুখ উজ্জ্বল। তারা তাদের প্রতিভা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অধ্যাবসায় দিয়ে তারা তাদের প্রতিষ্ঠা করেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে শিক্ষকের প্রতি, তারা জ্ঞান লাভ করবেন। শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে দিয়ে কোনো জ্ঞানকে সীমাবদ্ধ রাখা যায় না। ভারতবর্ষের নতুন শিক্ষানীতির আওতায় আপনারা আছেন, যেখানে শুধুমাত্র একটা ভারী ব্যাগের চাপে আপনাকে বেঁধে রাখা হবে না, যেখানে আপনার ইচ্ছাটা, আপনার অবসেশনটা, আপনার ভালোবাসাটা, আপনার আবেগটাকে শুধুমাত্র একটা ক্যারিকুলাম, একটা সিলেবাসের মধ্যে দিয়ে আটকে রাখা যাবে না। আপনি একই সঙ্গে ফিজিক্স পড়বেন, একই সঙ্গে ইতিহাস পড়বেন, সেই ব্যবস্থার মধ্যে আপনারা প্রবেশ করতে চলেছেন। আগামী দিন আপনাদের সুন্দর হোক, সফল হোক। আপনারা জীবনে সবাই দেশের মুখ উজ্জ্বল করুন, পরিবারের মুখ উজ্জ্বল করুন এবং নিজেদের নৈতিকতা নিয়ে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই গৌরব নিয়ে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হন। ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করুন, এই আবেদন করছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনাদের যারা পিতামাতারা এখানে এসেছেন, বাবা মায়েরা যারা এসেছেন, যাদের অদম্য ইচ্ছা, উৎসাহ, সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ ছাড়া আজকে আপনারা এই চেয়ারে বসতে পারতেন না, তাদেরও আমি আমার প্রণাম জানাই। ধন্যবাদ। মাননীয় সাংসদ শ্রী সৌমিক ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই তার অসাধারণ। ধনধান্য অডিটোরিয়াম থেকে সরাসরি দেখছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান রাজ্য সরকারের। ছিল বোধের কথা, আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। আবারও ধন্যবাদ আপনাকে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ আমাদের মধ্যে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে তার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই খুব আগ্রহী। প্রথমেই তাকে অনুরোধ জানাবো এবং তারপরে আমরা চলে যাব আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সকলকে নমস্কার। সকলকে নমস্কার এবং আমাদের যারা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীগণকে শুভেচ্ছা এবং শুভাশিস জ্ঞাপন করি। দেখুন, আমাদের এই নবনির্বাচিত, নবগঠিত, নবদায়িত্বপ্রাপ্ত সরকারের আজকে কার্যত একটি প্রথম কর্মসূচি, প্রকাশ্য কর্মসূচি, যে কর্মসূচিটাতে আমরা আমাদের এই মহান পশ্চিমবঙ্গের এই 2026 শিক্ষাবর্ষে সদ্য প্রকাশিত বিভিন্ন বোর্ডের যে আমাদের ফলাফল, তাতে যারা রাজ্যের এবং শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করেছেন তাদেরকে শুভেচ্ছা দেওয়ার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি সূচনা করতে পেরে অত্যন্ত প্রীত, আনন্দিত এবং গর্বিত। আমি ধন্যবাদ জানাবো আয়োজক দপ্তর, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা এর সমগ্র ব্যবস্থাপনা করেছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা তার বক্তব্য শুনেছেন। অতি সংক্ষেপে তিনি খুব একটি উচ্চমানের বক্তব্য তিনি রেখেছেন। তিনি এই রাজ্যের একজন অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব, বাঙালি সংস্কৃতির যিনি এগিয়ে নিয়ে যাওয়ার একজন পুরোধা। রাজ্যসভার মাননীয় সাংসদ আমার অগ্রজ সৌমিক ভট্টাচার্য মহোদয়, যিনি তার বক্তৃতার মধ্য দিয়ে
আমাদের আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দেবেন সমাজের, তাদেরকে উৎসাহিত করেছেন এবং ভারতের অতীত, বাংলার ঐতিহ্যের অনেকগুলি কথা ধরে ধরেছেন, তাকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেক অধ্যাপক শিক্ষক বিধায়কবৃন্দ এসেছেন, আমার কলিগ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন আমাদের সিনিয়র আইএএস, মুখ্যমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা সুব্রত গুপ্ত মহোদয়। এর বাইরেও মাননীয় বিনোদ কুমার, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, মাননীয় অনুপ আগরওয়াল, এসিএস টেকনিক্যাল এডুকেশন, মাননীয় পিবি সেলিম, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, এবং অন্যান্য অনেক আধিকারিকরা রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। আমি কতগুলো কাজের কথা আপনাদের কাছে বলি। প্রথমেই তো আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, অভিভাবকরা অনেকে এসেছেন, আমার আচার্যগণ এসেছেন বিভিন্ন বিদ্যালয় থেকে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এসেছেন, সকলকে স্বাগত। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা জানেন যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার, ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিলেন। কিন্তু ক্রমান্বয়ে যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে রাজ্যে 90% জনগণ নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থা কার্যত অসম প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত যেমন করব, সাথে সাথে সরকারি শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, যে গুণগত মান, যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বা অন্যান্য রাজ্যে সেটা চলছে, সে বিষয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা প্রথমে এসেই জাতীয় শিক্ষা নীতি, আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্মার্ট বিদ্যালয়, স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি এবং কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য খেলার মাঠ থেকে যোগা প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের পিএমসিতে যে বিষয়গুলো রয়েছে, যার জন্য ভারত সরকার প্রচুর অর্থ দিতে চান, আমাদের প্রশিক্ষিত করতে চান, তাতেও আমরা যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে সেটা পেয়েছেন। তার কার্যকরী ফলাফলও কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল, সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি ক্ষেত্রে এই রাজ্যের যে স্বল্পতা, সেটা দূরীকরণ করে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা সরাসরি সুফল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব, স্থির করেছি। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সিলেবাস এবং সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের মাধ্যমে করা হয়,
তার গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নেব। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমরা যাতে স্কিল্ড, সেমি স্কিল্ড, হাই স্কিল্ড আমরা ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উপযুক্তভাবে তৈরি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার ব্যবস্থাও করব। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা কথা বলে শেষ করব, দীর্ঘ বক্তৃতা আমি করতে চাই না, কারণ আপনাদের নিয়ে আমাদের চলতে হবে এবং একটা সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিচয় তাদের কর্মই হোক। বৃক্ষ তুমি কে ফলেন পরিচয়তে। আমরা চাই কথা কম বলে কাজ বেশি করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তিনি তার মার্গদর্শনে ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় এই পশ্চিম বাংলাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, যেটা শ্রমিক ভট্টাচার্য মহোদয় উল্লেখ করেছেন। আমরা যেমন চাই যে প্রকৃত শিক্ষা গ্রহণ করে, আধুনিক শিক্ষা গ্রহণ করে আপনারা নিজেদেরকে উপযুক্তভাবে স্বনির্ভর হিসেবে রূপে গড়ে তুলে নিজের পরিবারের, সমাজের অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করবেন। সাথে সাথে যে শিক্ষার কথা স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে এমন শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত যে শিক্ষার মাধ্যমে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয় এবং মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষায় আগামী দিনে শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের তৈরি করতে চাই, এটাই আমাদের ভাবনা। আমি আপনাদেরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর মহোদয়, তিনি শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে তার যে উদ্যোগ, প্রয়াস, এই প্রয়াসকেই আগামী দিনে আমাদের সরকার পাথেয় করে চলবে। নারী শিক্ষায় অগ্রাধিকার আমাদের থাকবে। বালিকা বিদ্যালয়গুলি, মহিলা কলেজগুলি, মহিলা ইউনিভার্সিটিগুলিকে আমরা বিশেষভাবে আমরা তাদেরকে উৎসাহিত করব, এই বিষয়ে আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। আমি চাই আপনারা আধুনিক ভারতের, যার জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাবনায় আপনারা নিজেকে তৈরি করুন। আপনারা মাঝে মাঝে স্মার্ট মোবাইল ফোনে আপনারা এপিজে আব্দুল কালামজি, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত, তার বক্তৃতাগুলো শুনুন, তার ক্লাসগুলো, তার ইন্টারেকশন, প্রশ্ন উত্তরগুলো শুনে নিজেকে সুন্দরভাবে তৈরি করুন, গড়ে তুলুন। আপনাদের সরকার আপনাদের সাথে থাকবে। শিক্ষা ছাড়া আমরা কখনোই চেতনার মুক্তি ঘটাতে পারি না, আর চেতনার মুক্তি ঘটানোর মধ্য দিয়েই আধুনিক বাংলা তৈরি হতে পারে। এই বাংলাতে এত এত মেধা সম্পন্ন লোকজন রয়েছে যারা ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাইব আমাদের সরকারের লক্ষ্য মেধা আমাদের কাছেই থাকুক, সেই মেধাকে কাজে লাগিয়ে উন্নত বাংলা, প্রকৃত সোনার বাংলা, কবিগুরুর ভাবনায় বাংলা, স্বামী বিবেকানন্দের স্বপ্নের বাংলা আগামী দিনে যাতে আমরা তৈরি করতে পারি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই আজকের কর্মসূচির মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা বা রামকৃষ্ণ মঠ ও মিশন সহ যে সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলি, সামাজিক প্রতিষ্ঠানগুলি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন তাদেরকে তো উৎসাহিত করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। দ্বিতীয়ত,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ, মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরো বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে, নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার। আমরা আমাদের সাথে এবারে অনেক শিক্ষক, অনেক অধ্যাপকরা বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। আমাদের দপ্তরগুলিতে অত্যন্ত দক্ষ সিনিয়র এক্সপিরিয়েন্স আধিকারিকরা রয়েছে। আমরা একসঙ্গে সবাইকে নিয়ে ভয়কে করব আউট, ভরসাকে করব ইন। আমরা ভালো করব। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্রে আপনারা চড়ুইবতী চড়ুইবতী বলে এগিয়ে যাবেন। বাংলা বাঙালির প্রতি নিজের পরিবারের মতো দায়িত্ব পালন করবেন। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী, বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় ধনধান্য মুখ্যমন্ত্রী অডিটোরিয়াম থেকে সরাসরি দেখছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা রাজ্য সরকারের।